স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। বিচারের মধ্যে দিয়ে সবসময় যায় গণমাধ্যম, কখনো দর্শক শ্রোতা, অনেক সময় রাষ্ট্র এবং সামাজিক গঠন এই বিচারে অংশ নেয়। অবিচার ও ন্যায় বিচারের দোলাচলে আজকের আলোচনা মাধ্যম বিচার। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম এবং লেখক গবেষক অধ্যাপক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব মাহফুজুল্লাহ, আমি প্রথমেই জানতে চাইবো, আপনি জানেন অনেক মানে আজকে এমন একটা সময় আমরা পার করছি যখন এমন একটা দিন আমরা পার করছি যখন দীর্ঘ এক যুগ পরে মানিক শাহ হত্যা মামলার রায় পাওয়া গেছে। রায় হয়েছে, এটা একটা আশার কথা। 13 বছর পরে এই রায়টি পাওয়া গেছে। মানিক শাহ ছোট ভাই কিন্তু সন্তুষ্ট নন। আবার বিস্ফোরক আমলা মানে তিনি বলছেন যে তিনি আসলে ন্যায় বিচার পাননি, যারা মূল পরিকল্পনাকারী বা অর্থের যোগানদাতা তাদের বিচার করা যায়নি। আপনি এটাকে কিভাবে দেখছেন? না, বিচারের বিষয়টা তো সবসময় কিছুটা আপেক্ষিক, কারণ যিনি বিচার প্রার্থনা করেন তিনি তার কাঙ্ক্ষিত বিচার না পেলে তার ভেতরে অভিযোগ এবং অভিমান থাকে, এটা স্বাভাবিক। এবং বিচারের আইনের ব্যাখ্যাতেও নানান রকমের মতভেদ আছে। মানিক শাহ যে এটা আপনি বললেন, মানিক শাহ তো আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত পরিচিত বন্ধু পর্যায়ে ছিলেন, যদিও আমাদের চেয়ে বয়সে একটু ছোট। তার যেই বিচারটা এতদিন পরে হয়েছে, এখন দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই রায়টা কখন কার্যকর হবে, বা এই রায়টা কি সঙ্গে সঙ্গে কার্যকর হবে কিনা। যদিও তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এইটা আইনের হিসাবে যেদিন থেকে তারা জেলে আছেন সেদিন থেকে হবে, যোগ হবে। এরপরে তারা অ্যাপিল করবেন, এটা করবেন, ওটা করবেন, নানান ধরনের। আর মানিক সরকারের ভাই যেটা বলেছেন, আমি যেটা শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, তিনি হয়তো আশা করেছিলেন যে এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড হবে, যেহেতু একটা মৃত্যুর কারণে এরা আসামি হয়েছেন। এইটা একটা। আমাদের দেশে বিচারগুলো সবচেয়ে বড় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বিলম্বটা। আপনি যে কোনো মামলায়, যে কোনো ইয়েতে, এখন এটা করলে আবার অন্যেরা বলেন যে না, বিলম্ব যদি না হয়, ঠিক মতো যদি আমরা সময় না পাই আলোচনা করবার, এক্সামিনেশন এবং ক্রস এক্সামিনেশন, আপনি তো ছিলেন এর সঙ্গে জড়িত, তাহলে আবার অনেক সময় বিচারের ক্ষেত্রে একটা ভুল হয়ে যেতে পারেন, ন্যায় বিচার থেকে একজন মানুষ বঞ্চিত হতে পারেন। ওই যে সেই পুরনো কথা আছে তো, যাতে অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে কিন্তু নিরপরাধ যেন শাস্তি না পায়। যে এইটা একটা বিষয় আছে। এবং এই বিষয়গুলোতে যেমন ধরেন আরেকটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন, এটাও নিউজে এসছে। কাশিমপুর কারাগারে 4 জন মহিলা দীর্ঘদিন ধরে, বোধহয় 15-16 বছর ধরে বিনা বিচারে আটক আছেন। সেটা কি বা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাদের পরিবাররা এখন যেহেতু একজন নারী অ্যাডভোকেট এই বিষয়টা নিয়ে আদালতের নজরে এনেছেন, সেই জন্যে আদালত তাদেরকে আগামী জানুয়ারি মাসে তাদেরকে আদালতে হাজির করবে, আদালতের সামনে হাজির করবার জন্য আদেশ দিয়েছেন। এবং কেন তারা আটক আছে, এখন আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষ বিনা বিচারে, আপনার জীবনে যদি এই ঘটনা ঘটে বা আমার জীবনে যদি এই ঘটনা ঘটে, তাহলে তাহলে কি অবস্থা দাঁড়াবে। এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি যেটা মনে করি যে মিডিয়ার আরেকটু হওয়া প্রয়োজন, যেহেতু এখন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক, কারণে এগুলো অনেকগুলো কেস কিন্তু মিডিয়ার কারণে সামনে এসছে। ধরেন এই যে নারায়ণগঞ্জে 7 খুনের মামলা, এটা মিডিয়া না থাকলে কিন্তু এই জায়গায় আনা সম্ভব হতো না। হ্যাঁ, তারপরে খাদিজার ঘটনা, আরো অন্যান্য যেগুলো আছে, সেই ক্ষেত্রে মিডিয়ার একটা খুব বড়, আমি মনে করি যে মিডিয়ার আরেকটু সক্রিয় হওয়া উচিত এবং এইসব বিষয়গুলো প্রতিনিয়ত সামনে আসা উচিত, যেটা আপনার দর্শকের জন্য এবং পাঠকদের জন্য কিন্তু মনোগ্রাহী বিষয় হবে। মঞ্জু ভাই, আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন, আমরা পরবর্তী আমি ছোট করে এইটুকু বলবো যে মিডিয়ার সক্রিয় হওয়া উচিত, আমরা প্রতিনিয়ত বলছি আমি, এবং ওই পার্টে আমি একমত যে মিডিয়া সক্রিয় বলে অনেকগুলো বিচার অন্তত আমরা কম সময়ে লক্ষ্য করেছি। কিন্তু আবার আমি বিনীতভাবে দ্বিমত করতে চাই যে কেবল মিডিয়ার সক্রিয়তায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবার সুযোগ নাই। সেই ক্ষেত্রে একেবারে আমি বুলেটের মতো যদি মনে করি যে যেই কারণে মানিক শাহটি বিলম্বিত হলো, এরকম অনেকগুলো মামলা আমাদের তদন্তের দুর্বলতা থাকে, আমাদের সাক্ষীর দুর্বলতা, সাক্ষী পাওয়া যায় না, আইনজীবী এবং প্রসিকিউটরের দুর্বলতা থাকে, ভুক্তভোগীদের অর্থনৈতিক ভিত্তির দুর্বলতা থাকে, সর্বোপরি আমাদের বিচারের যে স্তূপ, এই সমস্ত কিছু কিন্তু কেবলমাত্র মিডিয়ার সচেতনতায় সম্ভব না। সেই ক্ষেত্রে যারা নীতি নির্ধারক, না আমি বুঝতে পারছি না, আমরা তো প্রতিনিয়ত এই বিষয়গুলো কিন্তু আপনার প্রোগ্রাম সহ আমাদের রিপোর্টিং সহ প্রত্যেকটি গণমাধ্যম সক্রিয়, কিন্তু এই জায়গায় আমি মনে করি যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তাদের এই ব্যাপারগুলোতে একেবারে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। একটি বাক্য খালি বলবো, যেহেতু আপনি এই ব্যবস্থাটা ছিলেন এক সময়, আমাদের সরকারি যারা নাকি পিপি থাকেন অথবা যারা আইনজীবী থাকেন, তাদের যে কি অবস্থা এটা অন্তত আমরা জানি, এবং কেউ সেখানে যেতে চায় না। যেই অর্থনৈতিক সুবিধা তাদের দেওয়া হয়, তার বিপরীতে যারা আসামি পক্ষে থাকে, বেসরকারিভাবে যারা আইনজীবী পরিচালনা করেন, তারা অনেক টাকা রোজগার করেন। এই যে বৈষম্য, এই অনিয়মগুলোকে নিয়মের মধ্যে এনে সত্যিকার অর্থে বিচারকে ত্বরান্বিত করতে হবে। মঞ্জু ভাই, আপনি যেটি বলছেন সেই সাথে আমি একমত হয়ে আপনাকে আরেকটু আমি বলতেছি, যেটি মাহফুজুল্লাহ ভাই একটু কিছুটা বললেন, যে 7 বছর কারাবন্দী
চারজন নারীকে মানে আদালতে মানে হাজির করতে হবে, সেটা হাইকোর্ট সেই নির্দেশটা দিতে হবে। যারা এখানে ম্যাজিস্ট্রেট আছেন, প্রসিকিউশন আছেন জেলায়, তারা আসলে কি করেন আমি ঠিক বুঝে উঠতে পারি না। যে আপনি যদি দেখেন 2008 সালে একটি হত্যা মামলা, 2009 সালে 15 জানুয়ারি গ্রেফতার হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার একজন, মানে এক বাক্যে যদি বলি, জি। আমি জানি না আদালত অমান্য হলে নিশ্চয়ই আপনি আমাকে রক্ষার ব্যবস্থা করবেন। আমি মনে করি যে বাংলাদেশের পুরা বিচার ব্যবস্থা যারা অর্থবিত্তশালী লোক তাদের পক্ষে এটা গতিশীল হয়, যাদের অর্থ নাই তাদের স্বাভাবিক সুষ্ঠু বিচার পাবার সুযোগ একেবারেই স্তব্ধ। আফসান ভাই কি মনে করছেন যে এই প্রসঙ্গে, যেখানে মানিক শাহ হত্যা মামলার রায় প্লাস যে প্রসঙ্গটি যেন মাহফুজুল্লাহ তুললেন, যে 4 জন 7 বছর ধরে, এটা তো কেবলমাত্র এই দুটো কেসের ব্যাপার না, এটা প্রতিটা কেসের ব্যাপার। জি। কয়েকটা ইদানিং তো কয়েকটা কেস হয়েছে যেখানে লোকজন ভুলেও গেছে, আমি নিজেও বলে গেছি, আমি গণমাধ্যমের লোক, যে কবে কেস হয়েছিল। তবে যে জিনিসটা মঞ্জু বলছিল যে সবার দুর্বলতা আছে, সরকারের কার্যক্রম দেখে মনে হয় না। কারণ আমি ওই দুর্নীতি দমনের উপরে কিছু গবেষণা করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে যেভাবে উকিলদেরকে তারা রাখে, ওই উকিলের মানে একেবারে যদি তার নিজস্ব ব্যক্তিগত আক্রোশ না থাকে, সে কোনো দুর্নীতি দমনের কোনো কেসে সুরাহা হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশে গণমাধ্যম ছাড়া আর কে এই সংবাদগুলো সামনে আনে? এই যে পিপির যে এত অসুবিধা, এটা কি গণমাধ্যম ছাড়া কে সংবাদ আনতে? গণমাধ্যমের অবস্থান যেটা আমি জানি, যে খালেদ এটাকে মনে করে যে আমি গণমাধ্যমের পন্থী লোক, সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে গণমাধ্যম ছাড়া বাংলাদেশে অন্য যতগুলো শক্তি আছে, এবং কোনোটাই আমি বলবো না যে শুভ শক্তি, তার বিপক্ষে দাঁড়াবার মতো শক্তি, সাহস এবং ঐতিহাসিক অবস্থান। কারণ গণমাধ্যমে টিকতে হলে মানুষের এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো সামনে তুলে আনতে পারবে। গণমাধ্যম তার গণমাধ্যমের যে ধর্ম, গণমাধ্যমের চরিত্র, সেই কারণেই সে করছে। অতএব আমার মনে হয় গণমাধ্যমের হাজারো দুর্বলতা আছে, কিন্তু অন্যের দুর্বলতা দেখানোটায় সবচেয়ে বেশি সফল হচ্ছে গণমাধ্যম। কারণ অন্য যারা ক্ষমতায় আছে তারা তো কেউ দুর্বলতার দিকে তাকাচ্ছেও না। কিন্তু মাহফুজুল্লাহ ভাই যেটি বলছিলেন সেটি নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, যে উনি যে বলছেন যে মিডিয়াকে আরো ভিজিলেন্ট হতে হবে, আপনি কি সেখানে কমতি দেখেন কিনা? যে মিডিয়া, অবশ্যই মিডিয়াকে ভিজিলেন্ট হতে হবে, কিন্তু মিডিয়ার এই জিনিসটা আছে যে লোকজন বলছে যে মিডিয়া, আমি আজকে একটা পোস্ট করছিলাম, একটা করেছি যে একটা অবস্থা হয়ে গেছে যে আমরা যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত, আমরা বেশিরভাগই প্রায় 90-95% আমরা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর, কিন্তু আমাদের মালিকরা হচ্ছে বড় লোক। তো আমরা কোন জায়গায় এসে বসেছি? আমরা বড় লোকের যে সোশ্যাল ক্যাপিটাল সংগ্রহের জায়গা, সেখানে আমরা থাকি, কিন্তু আমাদের ভ্যালু স্ট্রাকচারের সঙ্গে কিন্তু বড় লোকের ভ্যালু স্ট্রাকচার মেলে না। তাহলে আমরা ওই জায়গায় বসে আমাদের লড়াইটা ও ঘটনাক্রমে বলুন, ঐতিহাসিকভাবে বলুন, আমরা কিন্তু লড়াইটা করছি। তার লড়াই আমার লড়াই এক একটু না। ইন্টারেস্টিং জায়গায় আলোচনাটা এসেছে। মাহফুজুল্লাহ ভাই আপনি একটু মন্তব্য করতে না, আমি একটু যোগ করি, তারপরে আসছি ওই আলোচনাটা। যে আপনি প্রশ্নটা করলেন না যে ঘাটতি আছে কিনা, আর ভিজিলেন্ট হওয়া মানে এটা কিন্তু ঘাটতি, মানে প্রত্যাশাটা মানুষের প্রতিদিন বাড়ছে, তো সেই জন্য মানুষ আশা করে যারা ভিজিলেন্ট। 1 2 নম্বর হচ্ছে এই যে অর্থবিত্তের সুযোগ, এটা আমি মঞ্জুর সঙ্গে বলতে চাই যে ম্যাজিস্ট্রেট সাহেবরা আবার মানহানি মামলা করবেন কিনা। দেখেন, যেই দেশে ম্যাজিস্ট্রেটরা একজন বিশিষ্ট মানুষের বিরুদ্ধে প্লেট চুরির মামলা, জগ চুরির মামলা, মোবাইল চুরির মামলা এন্টারটেইন করে, সেই দেশে ইউ ডোন্ট এক্সপেক্ট এনি জাস্টিস। বিচার বিভাগ আলাদা হওয়ার পরে সেটা না, কি একটু আলাদা হওয়ার আগেও তো, আলাদা হওয়ার পরে কি এটা একটু ভালো হয়েছে? না, কিচ্ছু ভালো হয়নি। আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি কি করে এন্টারটেইন করেন? আপনি আমার কেস খাইবেনি। না, আমি একটা বল পেন চুরি করেছি, পুলিশ এই অভিযোগটা করলো, যিনি ম্যাজিস্ট্রেট তার তো একটা মিনিমাম কমন, এই যে কারণে ওই যে মহিলাদের কথা আপনি বললেন না যে কেউ জানবে না, তো সেখানে একজন জেলার আছেন, সেখানে অন্যান্য লোকজন আছেন, তাদেরও তো একটা বিবেক বলে একটা কথা আছে, যে এই মহিলাগুলোর বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কিছু নাই, দিনের পর দিন এরা আছেন, তারাও তো অ্যাটেনশন ড্র করতে পারতেন। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে দায়ী করছি না, আমাদের ব্যবস্থাটা এরকম, সেই কারণে এই জিনিসগুলিকে এই জায়গায় আছে। আর ওই যে আফসান যেটা বললো সেটা তো হচ্ছে একেবারে আমাদের ট্র্যাডিশনাল আর্গুমেন্ট, যে আমি তো আসলে বড় লোকের ড্রয়িং রুমেই বসে আছি। কারণ এইটা আমি যে কথাগুলো বলি এগুলি সবই কিন্তু তার সোশ্যাল ক্যাপিটালে, কিন্তু এটা আমার সোশ্যাল ক্যাপিটালের জন্য আমি এখানে নাই, ওর সোশ্যাল ক্যাপিটাল। কিন্তু আমি যে শ্রমিক, আমি যে গণমাধ্যমের শ্রমিক, আমার অবস্থানটা কিন্তু হচ্ছে কর্মী হিসেবে। আমি তার দুর্বলতাটা দেখাতে বাধ্য, তা না সেও সোশ্যাল ক্যাপিটাল সংগ্রহ করতে পারবে না, আর আমারও ব্যবস্থা হবে না। কিন্তু আমি কিন্তু কন্ট্রিবিউট করছি ওর সোশ্যাল ক্যাপিটাল, না, কিন্তু আমি কন্ট্রিবিউট করে ওর সোশ্যাল ক্যাপিটাল কন্ট্রিবিউট করছি, কিন্তু সেই একই সাথে আমি আমার দায়িত্বটা পালন করছি। আমি আদর্শ ধারণ করছি পেরিফেরি, আর আমি সেন্ট্রালে বসে সেন্ট্রালের স্বার্থ সুবিধা করার জন্য, এবং সেখান থেকে আমি সুবিধাও পাইতে চাচ্ছি আর কি, মনে মনে পদোন্নতি চাচ্ছি, বেতন বৃদ্ধি চাচ্ছি। মঞ্জু ভাই, আমি একটা
একটা নতুন প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি জানেন যে চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর আজ এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবুর বিরুদ্ধে 100 কোটি টাকা মানহানির একটি মামলা করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেছেন যে তারাও একটি সভায় একটি মন্তব্য করেছেন, মন্তব্য মানে প্রলং মন্তব্য করেছেন, এখন সাগর ভাই একটি মামলা করেছেন, আপনি এটিকে আপনি কিভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন, আপনার কাছ থেকে জানতে। এটা আদালতের ভাষায় বিব্রত করবার মতো প্রশ্ন, এবং যেহেতু আপনি করেছেনই, আরেকটি আমাদের সহযোগী গণমাধ্যমে দুজনের ইন্টারভিউ রেকর্ড করা প্রচার করেছে। এটা অডিও ইন্টারভিউ, কারণ ওনারা ভিডিও ইন্টারভিউ দিতে চাননি, সেটা ওনাদের অনুমতি ছাড়াই। এটা আমি মনে করি আসলে এটা আমার গণমাধ্যমের একটা ইন্টারনাল ব্যাপার, এবং আমি আশা করতে চাই যে এই সমস্যাটা এক ধরনের মীমাংসা হবে, সেটা আদালতে না, আদালতের বাইরে মীমাংসা হবে আমি বিশ্বাস করে আমি এটুকু না বললে আবার দর্শকদের কাছে এক ধরনের দুর্বলতা থেকে যাবে। যে আমি মনে করি যেই বিষয়টা নিয়ে সকল মিডিয়ার মানুষজন আমরা সহ সক্রিয়, সেই জায়গাটা হচ্ছে কেবলমাত্র বিজ্ঞাপন না, এটা ভুল বোঝাবুঝির অবকাশ নাই। কিন্তু এই বিজ্ঞাপনটার মধ্য দিয়ে কিন্তু এর একটা সুদূর প্রসারী ভূমিকা হচ্ছে বাংলাদেশের টেলিভিশন শিল্প থাকবে কি থাকবে না এইরকম একটা হুমকির মধ্যে চলে এসছে। বাংলাদেশে যেই গণমাধ্যমের দায়িত্ব দিতে চান মাহফুজুল্লাহ ভাই এবং আফসান ভাই, যেই প্রত্যাশা আপনার, এই দায়িত্ব ক্ষীণ হয়ে যাবে কিনা অথবা বন্ধ হয়ে যাবে কিনা, তার ভূমিকা কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে নিহিত আছে। আজকে আপনি দেখেছেন যে শহীদ মিনারে টেলিভিশনের সাথে জড়িত যে কলাকুশলী শিল্পী অসংখ্য মানুষ, প্রায় কয়েক লক্ষ মানুষ আমি বলতে পারি, যারা জীবন জীবিকা নির্ভর করে যে টেলিভিশনের উপরে, তার বন্ধ করবার সেই বিজ্ঞাপনের যে প্রাণ রস, যেটা রক্তনালীকে বন্ধ করে দেবার যে আয়োজন, তার বিরুদ্ধে কিন্তু মিডিয়া সোচ্চার হয়েছে প্রথমবারের মতো। ফলে সে জায়গায় একজন বা একাধিক ব্যক্তি তাদের স্বার্থের জন্য পুরো ইন্ডাস্ট্রির এগেনস্টে কাজ করবেন, এইটা কাঙ্ক্ষিত না। তবে আবার তাদের সম্পর্কে যেই এটা করুক, এরকম প্রকাশ্যে একজনকে আমরা আবার যদি বিশেষণে আমরা চিহ্নিত করি, এটা একটু দেখতে খারাপ দেখা যায়। কারণ শেষ পর্যন্ত গণমাধ্যমের এবং গণমাধ্যমের মানুষের কাছে প্রত্যাশা কিন্তু দর্শকদের অনেক বেশি মানে পরিশীলিত, আমি এটুকু বলবো। গবেষক আফসান ভাইকে জানতে চাই, আফসান ভাই আপনি তো জানেন যে পুরো ব্যাপারটা, এইটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই যে আমরা বিজ্ঞাপন কোথায় যাবে, বিজ্ঞাপন কেউ জালিয়াত করছে কিনা, বিদেশে পাঠিয়ে দিচ্ছে কিনা, সে ব্যাপারে আপনার একটু মন্তব্য, মানে আমাদের কি এই প্রোটেকশনটা দরকার কিনা? হ্যাঁ, আমাদের প্রোটেকশন দরকার। আজকে হারুন ভাই, যাকে আমরা টেলিভিশনের দীর্ঘদিন উনি কাজ করেছেন, উনি একটা কলমও লিখেছেন এটার উপরে, খুব পরিষ্কার বিষয়। আমাদের তো এটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ যদি এটা তো ভারতের সঙ্গে আমাদের ঝামেলা, ভারত যদি প্রোটেকশনিস্ট হয় বাংলাদেশের কি অবস্থান নেবে? ভারত যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা মুক্ত হলাম, কিন্তু আমাদের এই শিল্পটার মধ্যে যতটা জড়িত, আমাদের এই শিল্পের সঙ্গে যত মানুষ জড়িত, তার চেয়ে বড় কথা হচ্ছে তো গণমাধ্যম। কেউ বলছে না যে এটাকে রক্ষা করে খুব বাজে প্রোগ্রাম করবে, সেটাকে রক্ষা করতে হবে, কিন্তু যে প্রোগ্রাম যে কোনো উৎপাদনিত বস্তু যেভাবে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশন তো পাওয়াটা তো যে কোনো ক্ষেত্রে হচ্ছে, সেটা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে কেন হবে না এটা বোঝা যায় না। দ্বিতীয়ত, ভারত যদি সমান একইভাবে এই আলোচনাটা করতো তাহলে একটা বিষয় ছিল না। তারা বলছে যে ভারতে গেলে পয়সা দিতে হবে, বাংলাদেশে আমরা পয়সা দিয়ে তারা নামাচ্ছি, এইটা তো গ্রহণযোগ্য হতে পারে না। মাহফুজুল্লাহ ভাইয়ের মন্তব্য একটু জানতে চাই। মাহফুজুল্লাহ ভাই, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? কারণ আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের কি এই প্রোটেকশনটা চাই কিনা, এই প্রোটেকশনটা দিয়ে আমাদের আসলে সেই অর্থে উপকার হবে কিনা, নাকি আমরা দর্শকরাই যেহেতু দেখি, আমরা কোন একটি ঘুর পথ বেছে নিব, সেটি আবার অন্যরকম। তাহলে বিরতির পরে আপনার কাছে আসছি বিষয়টি নিয়ে। আজকে বাংলাদেশে ফিরে এলাম। বিরতির আগে জনাব মাহফুজুল্লাহ, আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি বিষয়টা, যে বিষয়টা নিয়ে আমাদের শিল্পী কলা কুশলীরা পথে নেমেছেন, এটা অনেক দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে। সমস্যাটা তো অন্যত্র, সমস্যাটা হচ্ছে আমার এই শিল্প বিকশিত হবে কিনা, এই শিল্পের অর্থনৈতিক প্রোটেকশন আমি দিতে পারবো কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যেটি খুব খারাপ কাজ হচ্ছে গত কিছুদিন ধরে, সেটা হচ্ছে যে এই যে তথাকথিত বিজ্ঞাপন প্রচারের নামে বাইরের চ্যানেলে, আসলে তো ওইসব চ্যানেলগুলো কিন্তু এখানকার দর্শকরা দেখেন কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। মূলত এটা হচ্ছে মানি লন্ডারিং এর জন্য এই যে কাজগুলো হচ্ছে, এবং সেখানে সরকারের ভূমিকা সাংঘাতিক রকমভাবে আমি মনে করি সরকার একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, অথবা জেনেও না জেনার মতন ভান করছেন সেখানে। আর এই যে দ্বন্দ্ব বিরোধ, এইটি তো হচ্ছে আসলে কে কিভাবে কথা বলেন তার
ইয়ের উপরে নির্ভর করে। আপনি হয়তো আমাকে গালিগালাজ করবেন, কিন্তু তার মধ্যে আবার এক ধরনের মানে ভঙ্গি থাকবে বা এক ধরনের সংস্কৃতি থাকবে। কিন্তু এই সমস্যাটা আমি মনে করি যে খুব দ্রুত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। কারণ ভারতের সঙ্গে সমস্যাটা কোন জায়গায়? ভারতের সঙ্গে সমস্যাটা হচ্ছে ভারত এইসব ব্যাপারে প্রোটেকশনিস্ট। শুধু এই ব্যাপারে না, আমাদের সঙ্গে ট্রেডের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ভারত প্রোটেকশনিস্ট। এখন এই প্রোটেকশন কিন্তু ডব্লিউটির মেম্বার হওয়ার পরে ওখানে আবার কতগুলো ক্লজ দিয়ে এই প্রোটেকশনের মানে দেওয়া হয়েছে, কাভার দেওয়া হয়েছে। তো সেই কারণে যেহেতু ভারত প্রোটেকশনিস্ট, এখন আপনি বলবেন যে আকাশ সংস্কৃতি, আকাশ উন্মুক্ত ওইসব চ্যানেল আমার দর্শক যদি দেখতে চায়, সেখানে তো আপনার আবার আপনি বলবেন যে আপনার অর্থনৈতিক সংকটে পারছেন না। আপনার আবার সমস্যাটা হচ্ছে আমার এখানকার চ্যানেল অপারেটরের সঙ্গে। আপনার যে চ্যানেল অপারেটররা যেই টাকা আমাদের কাছ থেকে নেয়, সেই টাকার 1 টাকা হলেও তো আপনাকে দেওয়া উচিত। এই যে ধরেন 26টা বা 27টা, আপনাদের কিন্তু এটা সংঘবদ্ধ হয়ে চ্যানেল অপারেটরদেরকে বলা উচিত যে তুমি 300 টাকা করে নিচ্ছ। মানে দেশে কমপক্ষে 2 কোটি কানেকশন আছে, 2 কোটি কানেকশন হলে 600 কোটি টাকা। তো 600 কোটি টাকার মধ্যে আপনারা যারা চ্যানেল পরিচালনা করেন, আপনাদের যদি 1 টাকা করে ওই 300 টাকার মধ্যে দেওয়া হয় বা 2 টাকা করে দেওয়া হয়, কত টাকা আসে? 50 টাকা। সরকারের ট্যাক্স আনাদার 15 টাকা। বাকি টাকার পরেও কিন্তু তারা হিউজ মানে প্রফিট করছে, এবং তাদের ইনভেস্টমেন্ট আর আপনার ইনভেস্টমেন্ট তো সমান না। আপনার স্টেশন করবার জন্য 50 থেকে 60 থেকে 100 কোটি টাকা লাগে। ওর ইনভেস্টমেন্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে তারের দাম কত আমরা সবাই জানি, আর ছোট ছোট কতগুলো বাক্স বসায়, যে বাক্সগুলোর দাম 10 থেকে 12,000 টাকা। কিন্তু সেই টাকাটা নিয়ে নিচ্ছে, এবং এই টাকার সঙ্গে অভিযোগ আছে যে পলিটিশিয়ানরাও জড়িত বিভিন্ন পর্যায়ে রাখে। পলিটিশিয়ান না বলে আপনি ক্ষমতাবানরা জড়িত। আপনারা কিন্তু সেখানেও কথা বলছেন না। আমি মনে করি যে সেটাও একটা সময় এসছে এইটা কথা বলবার। কারণ আমি তো আমার টেলিভিশনটাকে শিল্প হিসাবে, টেলিভিশনটাকে আমার বিনোদন মাধ্যম হিসাবে, গণমাধ্যম হিসাবে, শিক্ষার মাধ্যম হিসাবে আমি টেলিভিশনটাকে দেখতে চাই, এবং আমি এখানে সুস্থ প্রতিযোগিতাও দেখতে চাই। যে কারণে ধরেন এই যে এতগুলো চ্যানেল এখন পর্যন্ত টিকে আছে, সামনে কে কতখানি টিকবে সেটা আমি যেহেতু এইভাবে দেখতে চাই, সেই জন্য আমি মনে করি নিজের স্বার্থের ব্যাপারে টেলিভিশন চ্যানেলদের যারা মালিক তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, সরকারের উপরে চাপ প্রয়োগ করা উচিত, এবং সরকারের ওই যে বললাম আপনার মানি লন্ডারিং বিষয়টা খুব গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এখানে পারস্পরিক গালিগালাজ করে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। মঞ্জু ভাই, সরকারের নির্লিপ্ত থাকার কারণ কি, সেই জায়গা থেকে যদি আপনি শুরু করেন। আমি একেবারে ছোট করে যদি বলি, আমি মনে করি নির্লিপ্ত থাকার 2টি কারণ। একটি হচ্ছে অজ্ঞতা, আরেকটি হতে পারে সরকারের একটি অংশের অসততা। পরিষ্কার করে বলতে চাই, অসততা এই কারণে যে আমাদের বিটিআরসি হবার আগে আপনি জানেন যে টেলিফোন লাইনের কিন্তু এই যে 1000 কোটি টাকার ব্যবসা যে এর ভেতরে জড়িত, সরকারের কেউ জানতো না। আমরা যত অনেক কষ্ট করে না জেনে থাকা ছিল, ফলে আমরা জানি, কিন্তু আমরা সেই দিন পার হয়ে এসেছি কিন্তু যে একটা ডিমান্ড নোটের জন্য আমরা লক্ষ টাকা দিতে প্রস্তুত ছিলাম। এখন কিন্তু ফোনে আর ডিমান্ড নোটে লক্ষ টাকা লাগে না। সে জায়গায় আমি মনে করি, যেটা মাহফুজুল ভাই একটু বললো, টেলিভিশন শিল্পের প্রসারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী বেসরকারি টেলিভিশনে উদ্যোগ নিয়েছেন, অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু এই জায়গায় কয়েকটা জিনিস একেবারে চূড়ান্ত সংকট। আপনি লাইসেন্স দিচ্ছেন, কিন্তু লাইসেন্সগুলো নিয়ে এই টেলিভিশন শিল্পের 400-500 লোকের কর্মসংস্থান কিভাবে উদ্যোক্তারা করবে তার কোনো নীতিমালা, তার কোনো পথ দেবেন না, এটা তো অসম্ভব ব্যাপার। তারপরে লাইসেন্স দেওয়ার পর আপনি একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমরা জানি যে স্যাটেলাইট ফি দিতে হয়। আমাদের যে রেমিটেন্স পার করতে লিগ্যাল পথে, এটার যে আমলাতান্ত্রিক জটিলতা, আমি আপনাকে এখানে নির্দ্বিধায় বলতে চাই, অধিকাংশ টেলিভিশনগুলো অবৈধ পথে রেমিটেন্সের টাকা, রেমিটেন্স না, ওদের লাইসেন্স ওই স্যাটেলাইট ফিটা দিতে বাধ্য হয়। তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে অন্য চ্যানেল, যেটা নিয়ে এখন বিরোধটা হচ্ছে, অন্য দেশের কন্টেন্ট আসছে। এই কন্টেন্ট তো আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কন্টেন্টও হতে পারে। বাংলাদেশে সেই কন্টেন্টকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই করা হয়নি আজকে পর্যন্ত। তার মানে সেখানে বিজ্ঞাপন আসে না রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিছু আসে, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন? সর্বোপরি আমি যেটা মনে করি, কেবল অপারেটর যেটা বললেন যে এই ক্ষেত্রে নীতিমালা, যেটা জাতীয় সম্প্রচার নীতিমালা হচ্ছে, এখানেও যারা সত্যিকার অর্থে এই ট্রেডের সাথে ইনভলভ, তাদেরকে সম্পৃক্ত না করে কেবল আমলা দিয়ে যদি আপনি করে ফেলেন, তাতে কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য 3টা জিনিস করা দরকার। একটা হচ্ছে নীতিমালার মধ্য দিয়ে তাদের এটা কিভাবে চলবে, বিধিটা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এইটা দেখা, রাষ্ট্রের সংস্কৃতি এবং গণমাধ্যমের মূল ভূমিকা পালন করছে কিনা দেখা দরকার। তৃতীয়ত, এটার যে বাণিজ্যিক কার্যক্রমটা সেটা আইনগতভাবে হচ্ছে কিনা, এবং সেই ফ্লোটা কেন্দ্র থেকে পেরিফেরিতে, অর্থাৎ আমার কেবল অপারেটর কোন আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আজকে পর্যন্ত আমি কেবল অপারেটরদের বিরুদ্ধে কথা বলার আমাদের সাহস নাই, কিন্তু রিয়ালিটি হচ্ছে সরকার জানে না যে আমাদের টোটাল সাবস্ক্রিপশনের সংখ্যা কত। আপনি যদি সরকারের কোনো একটা জিনিস অফ করতে হয়, 5,500 কেবল অপারেটর দ্বারে যেতে হয়। ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, এখনো ডিজিটাল হয়নি কেন?
ডিজিটাল যদি হতে পারে তাহলে আমি আজকে এখানে বসে বলতে পারতাম যে আমার টেলিভিশনের সাবস্ক্রিপশন কত, সরকার বলতে পারতো টোটাল গ্রাহক সংখ্যা কত, সরকার ট্যাক্স পেত। আমরা কন্টেন্ট তৈরি করে দেই, উল্টা আমাদেরকে নানানভাবে এক ধরনের উৎকোচ দেওয়ার ব্যবস্থার পথে অনেককে যেতে হয়েছে, এরকম অভিযোগ আছে। ফলে আমি মনে করি সরকার যেই শিল্পের প্রসারে কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেষ ভরসা, তাকে উদ্যোগ নিতে হবে যে এই শিল্পের নীতিমালা যদি প্রণীত না হয় তাহলে এই শিল্পটা বেঁচে থাকবে না, বরং একটি এটি কি বলবো, একটি রুগ্ন শিল্প হিসাবে মুখ থুবড়ে পড়বে। আফসার ভাই, যে মিডিয়াকে আপনি বড়লোকের মিডিয়া বলছিলেন, বড়লোকের জায়গা থেকে বলছেন, তো সেটাকে তো মনে হচ্ছে যে সেটা অনেকটাই রুগ্ন এবং বৈদেশিক চাপে পুষ্ট এবং পিষ্ট, এবং দেশীয় যারা আমরা আছি তারা যে এখান থেকে আমরা সুযোগ পাচ্ছি সেটা সুবিধাও নিতে চাচ্ছে। আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি 2000 সালে আমাদের একটা বই বের হয়েছে, এটা আইডিএস এর একটা স্টাডি, স্যাটেলাইট ওভার সাউথ এশিয়া। এটা বোধহয় বাংলাদেশের এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের উপরে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের উপরে প্রথম গবেষণার চেষ্টা। তখন আমি কেবল অপারেটরদের সঙ্গে, তো এই মাহফুজুর রহমান তখন ওই এটিএন বাংলা একটা স্যাটেলাইট চ্যানেলের একটা অংশ নিয়ে কাজ করতেন। তখন বোধহয় সাগরদের ওটা অতটা সবল হয়ে তখন এটিএন শুধু বিনোদন যেত ইত্যাদি। তখনই দেখা গেছিল যে সবচেয়ে সবল হচ্ছে কেবল অপারেটররা। কেবল অপারেটররা থেকে যদি সাথে না নেওয়া হয়, পৃথিবীর কোনো জায়গা হয় নাই। ফক্স নিউজের ক্ষেত্রে কি, ফক্স নিউজের চেয়ে তো সবল হচ্ছে যারা কেবল অপারেটর ছিল আমেরিকাতে, ফক্স নিউজ। তাহলে এই যেটা মঞ্জু বলছিল যে একটা তো নীতি তো দরকার, আর এই আমলাদের দিয়ে নিয়ে, আমলারা তো আর ভগবান না, এটা বলে লাভ নেই। এটা তো যারা ওই ইসলার সঙ্গে জড়িত তাদেরকে তো নীতিটা বানাতে, তারা তো কেবল অপারেটর। আমি যে প্রশ্নটা করছি, যে মিডিয়া হচ্ছে বড়লোকদের মিডিয়া, সেই মিডিয়া বেঁচে থাকার দরকার আছে কিনা, যেটি মঞ্জু ভাই বলছিলেন। নিশ্চয়ই, কারণ বড় লোক তো অন্য জিনিস খুঁজছে আর কর্মী তো অন্য জিনিস খুঁজছে, এটাই হচ্ছে পয়েন্ট। আমার আজকেই লেখাটা বের হয়েছে, দুজনের স্বার্থ হচ্ছে। আমি দুইটা লাইন একটু যোগ না করলেই না। ক্যাবেল অপারেটরদের পক্ষেও কিন্তু বলবার আছে, এই ক্যাবেল অপারেটর সারা বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। আমাদের এই যে আজকে টেলিভিশনের প্রসারে তারা ভূমিকা রেখেছে। কোনো নীতিমালা না থাকায় কি হয়েছে জানেন, আজকে যারা একেবারে রুট থেকে ক্যাবেল অপারেটর, তাদেরকে রুল আউট করে ফেলা হচ্ছে। আজকে কিন্তু কোনো আইন নাই, আমি চাইলে আমার অসংখ্য টাকা আছে, ওদেরকে সবাইরে বাদ দিয়ে আমি একটা নতুন পদ্ধতি এনে আমি কিন্তু শুরু করে দিতে পারি। সেই ক্ষেত্রে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য একটা নীতিমালা দরকার। আরেকটা, বিজ্ঞাপনেরও বাংলাদেশে কোনো নীতিমালা নাই। আপনি জানেন পৃথিবীর সর্বত্র কিন্তু 1 ঘন্টায় কতক্ষণ বিজ্ঞাপন প্রচারিত হবে, এরকম একটা নীতি আছে। আমাদের 1 ঘন্টায় 45 মিনিটও বিজ্ঞাপন প্রচারিত হয়। দর্শকদেরও কিন্তু স্বার্থ সংরক্ষণের ব্যাপার আছে। এই অত্যাচারটা কিন্তু আপনারা বিশেষ করে ঈদের সময় করেন। এক লাইন নাটকের 1 লাইন দিয়েই বিজ্ঞাপনে চলে যায়, 2 লাইন দিয়ে বিজ্ঞাপনে চলে যায়। এটা তো একটা দর্শকের ইয়ের উপরে, আপনার শ্রবণ এবং দৃষ্টিশক্তির উপরে সাংঘাতিক রকমের একটা, পুরোটাই একটা নীতিমালার অভাবে হচ্ছে। যে সেটি নীতিমালার অভাবে হচ্ছে সেটি বলছেন। কিন্তু আফসান ভাই যে এই কথাটি শুরু করেন, আমি আবার মাহফুজুল্লাহ ভাইয়ের কাছ থেকে সেটি আবার একটু জানতে চাইবো যে যদি আমি মানের কথায় আসি, আপনি যদি টেলিভিশনের বাইরের লোক, আপনাকে ধরে নেওয়া মুশকিল, তারপর আপনাকে টেলিভিশনের বাইরের লোক ধরে নিয়ে আমি প্রশ্নটি করতে চাই যে আমরা যে ধরনের অনুষ্ঠান দেখাচ্ছি আমাদের টেলিভিশনগুলো, তাহলে আমরা কি এরকমই ডিজার্ভ করি কিনা যে আমাদের বেশিরভাগ অংশ বাইরে টেলিভিশন দেখবে? এখন আমরা দরজা বন্ধ করে তাদেরকে দেখাটা বন্ধ করবো যাতে আমাদেরকে জোর করে দেখতে হয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি যে আমরা কন্টেন্টে কতটা দুর্বলতা আমরা দেখাতে থাকলাম। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরলাম যারা মাহফুজুল্লাহ। আমরা বিরতির আগে আপনার কাছ থেকে আমাদের কন্টেন্ট বা আদেহের মান জানতে চাইছিলাম, যেটি আসলে প্রোটেকশন ছাড়া বেঁচে থাকতে পারবে কিনা। এই প্রশ্নটা আসলে খুব সরাসরি জবাব দেওয়া খুব কঠিন ব্যাপার। যেমন ধরেন আমাদের চ্যানেলগুলো, এর দর্শক তো বাংলাদেশের জনগণ, আবার যেসব প্রবাসী বাংলাদেশি আছেন সেখানেও আপনারাই বলেন যে আপনার ওখানে কোটি দর্শকের মতো, কোটি না হলেও কোটি কাছাকাছি দর্শক আছেন না এইসব অনুষ্ঠানে। না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তো সবাই দেখেন, কারণ যেহেতু অন্য বিনোদন নেই এখানে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পর্কে একটা অভিযোগ বলা হয় যে এটা হচ্ছে যে এর কন্টেন্ট এবং এর যে মেকিং, আপনার টেকনিক্যাল যে সাইডটা, এইটি অন্যদের সঙ্গে দুর্বল। এখন ধরেন আপনি বলবেন যে ভারতীয় চ্যানেল এখানে কারা দেখে। আমাকে সেদিন একজন একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন যে
ওই বলছেন যে মহিলারা বেশি দেখে, তো বলছে যে মহিলাদের মধ্যে যাদের বয়স 25 বছর পর্যন্ত তারা দেখে নাচ গান এইসব, 25 বছর থেকে 40 বছর পর্যন্ত যেসব মহিলা তারা দেখে ওই সমস্ত সিরিয়াল যেগুলো, আর তারপরের যারা ওরা দেখে নিউজ এবং অন্যান্য সিরিয়াস বিষয়। তা আমি হিসাব করে দেখলাম, আমার ঘর থেকে শুরু করে হিসাব করে দেখলাম যে ব্যাখ্যাটা কিন্তু অনেকাংশে সঠিক। এখন ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলোর মধ্যে যেসব বিষয়গুলো ওরা সামনে নিয়ে আসে, একটা তো হচ্ছে বিনোদনের পার্ট, আরেকটা হচ্ছে একেবারেই মানে দৈনন্দিন মিডল ক্লাসের জীবনে যে সমস্ত বিষয় থাকে সেগুলিকে তারা সামনে নিয়ে আসেন। এই ঝগড়া ঝাঁটি, শাশুড়ি বউ, দেবর ননদ, ভাই ভাবি সম্পর্কটা, কাজে এইটা একটা মানে আমার দর্শকদেরকে আকৃষ্ট করে। আবার অন্যদিকে যেমন ধরেন আপনি যদি একটা চ্যানেলে একটা ওই যে সুলতান সুলেমান যাচ্ছে, এখন আপনি সুলতান সুলেমানের প্রচুর দর্শক আছে, আপনি এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা করা কিন্তু খুব মানে না, একজনের 1700 বউ, হ্যাঁ, এবং 1700 বউ আছে। বিরাট হারেম 1300। আমার কেন হতে পারে না? মানে এটা ফ্যান্টাসি, যেটা আমি করতে পারি না সেটা তো, এবং তাদের নাম হচ্ছে না, না, আমার যে ধর্মের কোনো সাথে রূপ মিলে। কথা তো মানুষে দেখে। না, ফ্যান্টাসি আমি যেটা না, করতে মানে পারি না সেটা আমি যখন দেখতে পাচ্ছি না, সেটা আফসার, আমার রূপকথার কথা যখন আমরা বলি, আমি বলছি আজকে এই অবস্থায় এসে আমি ওই রাজরাজরার কাহিনী কতখানি দেখব। এবং এই সুলতান সুলেমানের যে পরিমাণ দর্শক বলে আমি শুনি সকল বয়সের, সেখানে আমার কাছে খুব অবাক মনে হয়। এটা হতে পারে যে ওই যে আপনি যেটা বললেন ওইটা একটা কারণ, অনেকগুলো কারণ হতে পারে। বিরক্ত, মানে খুব বীর মনে হচ্ছে এদেরকে, রাষ্ট্র দখল করছে, প্লাস ধর্মের একটা বিষয় এখানে আছে, এগুলো সবকিছু মিলিয়ে। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের এখানে শুধু বাজেটই কিন্তু আপনার সুকৃতির, ভালো কর্মের, ভালো সৃষ্টির গ্যারান্টি হতে পারে না। তাই যদি হতো তাহলে আয়নাবাজির মতন সিনেমা এতখানি তো চলবার কথা না, বা এর আগে আরো যেগুলো হয়েছে সেগুলো। তো এইটা নির্ভর করে যিনি নির্মাণ করেন তার উপরে। তিনি যদি ভালো ছবি নির্মাণ করেন তাহলে এখানেও কিন্তু তার মার্কেট আছে এবং তার ইনভেস্টমেন্ট আছে। কিন্তু ব্রডলি যদি আপনি বলেন, এই সমস্ত বিষয়টা প্রোটেক্ট করার জন্য সরকারের একটা খুব বড় দায়িত্ব আছে। কারণ আমরা মাঝখানে একটা খুব মধ্যে থাকি, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, ঘরেও নহে পারেও নহে যেজন আছে মাঝখানে। গণমাধ্যম কর্মীদের সমস্যা হচ্ছে আপনি মালিককে খুশি করবেন না, পরিবারকে খুশি করবেন না, দর্শককে খুশি করবেন। দর্শকে এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু গণমাধ্যমের কর্মীরা সবসময় থাকে। যদি অ্যাড করি এই জায়গায়, আধের ব্যাপারে হচ্ছে যেটা হচ্ছে কি, ডিম আগে না মুরগি আগের মতো। আমাদের এখানে কিন্তু এই বাংলাদেশে বিটিভির যে সমস্ত নাটক হতো আমরা কিন্তু উন্মুখ হয়ে দেখতাম, আমাদের সেই দিনগুলোর কথা মনে আছে। সেই নাট্যকাররা আছেন, সেটাই আমি বলছি। তার মানে হচ্ছে এর পাশাপাশি আমরা যখন ভারতের যে সমস্ত সিরিয়াল, ভারতেরও কিন্তু অধিকাংশ লোক এগুলো দেখে না। আমার কাছে মনে হয় বাংলাদেশে যেই পার্সেন্টেজে আগ্রহ নিয়ে দেখে, ভারতে ওই পরিমাণ না। এই জায়গায় যেটা হচ্ছে, যেমন আমি ক্যাবল অপারেটর ভাইদের সাথে ইদানিং যোগাযোগের কারণে ওরা বলেছিল তারা যখন ক্যাবল অপারেটর ব্যবসা শুরু করে, রাশিয়ান একটা চ্যানেল নাকি, তখন আমি দেশে ছিলাম না ওই সময়টায়, খুব চলতো, এবং সেটার মধ্যে এক ধরনের উত্তেজনাকর নানান রকম কারণে সেটা ছাড়া কোনো ক্যাবল অপারেটর কোনো স্টেশন টেলিভিশন দিতে পারতো না, ফলে সেই প্যাকেজ দিত না। ওখান থেকে কিন্তু সরে এসছে, এক ধরনের সরকারি বাধ্যবাধকতায় সেই চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। এরপরে অনেকদিন বন্ধ, আমরা কিন্তু সুস্থ বিটিভির মতো নাটক আমরা দেখেছি। এরপরে আমরা এই ভারতীয় এই ধরনের সংস্কৃতি দেখে, তার সাথে তো বাংলাদেশের নাট্যকারদের কম্পিট করা ডিফিকাল্ট। ওই কন্টেন্ট যদি ওই মানে উপাদানটাকে যদি আপনি বিবেচনা করেন, যেটা আমরা আলোচনা করলাম কেন সুলতান সুলেমান দেখে, এর বাইরে এসে আমি যেটা মনে করি সুস্থ বিনোদন এখানে যারা আছে তারাও করা সম্ভব। আয়নাবাজি এখানেও তৈরি হচ্ছে, এখানেও কয়েকটা ভালো সিরিয়াল হচ্ছে, কিন্তু সেখানে যদি নীতিমালা না থাকে, এখন যে জায়গা হয় যে আমাকে কম্পিটিশনে টিকে থাকতে হলে আমি সস্তায় এনে ডাবিং করে দিয়ে দিতে পারি, আমার এখানে প্রোডাকশন কস্টে পোষায় না। আরেকটা হচ্ছে আমি 1 ঘন্টায় যদি 45 মিনিট আমাকে বিজ্ঞাপন দিয়ে চালাইতে হয়, সার্ভাইভ করতে হয়, তাহলে তো সেই নাটক এমনিতেই দেখবে না। সেই জায়গায় আমার যেটা হচ্ছে, যদি নীতিমালা থাকে যে 1 ঘন্টায় আমি 12 মিনিট 20 মিনিটে 15 মিনিটের বেশি পারবো না, তাহলে তো আমার প্রাইসটাও আমি নেগোশিয়েট করতে বেশি পারবো না। এখন আপনি জানেন যে আপনার চ্যানেলে হয়তো 10,000 টাকা মিনিট বিক্রি হচ্ছে, নতুন একটা চ্যানেল সে 500 টাকা মিনিটও নিয়ে নিল, তখন তার জন্য তো 55 মিনিট বিজ্ঞাপন দিয়ে সার্ভাইভ করা ডিফিকাল্ট। ফলে এই জায়গায় নীতিমালাটা জরুরি, এবং আমি মনে করি বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে এই নীতিমালা দিয়ে অন্য অপসংস্কৃতি যেন আমাদেরকে একেবারে উড়িয়ে না দেয়, সেই প্রোটেকশনটা দরকার। কিন্তু মঞ্জু, আমি এখনো কিন্তু মনে করি যে কেবল অপারেটরদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। ওই যে বললাম যে প্রতি জায়গায় 1 টাকা করে 2 টাকা করে দিলে কিন্তু আপনার যে নির্বাচনের জন্য যে মানে সংকট কখনোই দেবে না যতক্ষণ সরকারের আমার প্রোডাক্ট বিক্রি করতেছেন ওনারা আমাকে টাকা দেবেন, উল্টা আমরা দেব কিনা এই বিষয়ে অভিযোগ আছে, কেউ কেউ দেয় ওদের। আপনার টেলিভিশন তো কেউ দেখে না, আমরা একটু উপর দিকে দিয়ে দিচ্ছি, যেটা আপনি দেখেন। আদৌ দেবেন কিনা উপর তো পরের কথা, আদৌ দিবেন কিনা সেটা না। শুনেন, আমি
একটা শুধু বলি, একসময় সিদ্ধান্ত হলো যে বাংলাদেশি চ্যানেলগুলো শুরুর দিকে থাকবে, একটা পর একটা ক্রমান্বয়ে। এখন দেখছি যে সবগুলো নাই, ওই কথা কেউ শোনে না। নতুন যে কয়টা চ্যানেল হয়েছে এগুলিকে অনেকগুলোকে আপনার পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ উচিত তো ছিল 1 2 3 4 করে তারপরে আপনি আনেন অন্য চ্যানেল, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখন কিন্তু ওই একটা জগা খিচুড়ি অবস্থা, এবং এটা সরকারের এই নির্দেশ কিন্তু কেউ মানছে না। আসলে আমরা একটা বড় বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে এসে গবেষক আফসান চৌধুরীর কাছে জানতে চাইবো যে আমাদের বিনোদন, আমরা কিরকম বিনোদন আসলে চাই, সেটা নিয়ে কোনো রকম গবেষণা হয়েছে কিনা। কারণ সুলতান সুলেমানের কথা আমরা দিকে বলছি, এবং জলসা এবং স্টার টিভি যে ধরনের সিরিয়াল দেখাচ্ছে, যেখানে দাদিরাও খুব জমকালো পোশাক পরে রাতে ঘুমোতে যান, সেইখানে মানে সেটি আমরা কিভাবে কানেক্ট করছি আমাদের সঙ্গে, সেটি নিয়ে আসলে কোনো গবেষণা হচ্ছে কিনা, আমরা কেন এগুলি দেখছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে গবেষক আফসান চৌধুরীর কাছে জানতে চাইছিলাম যে আমাদের বিনোদন ইচ্ছাটা আসলে কি দিয়ে প্রভাবিত, আমরা কিভাবে কোনটা দেখবো বা না দেখবো সেটা ঠিক করছি। হাজারটা কারণে হয়, কিন্তু যে জিনিসটা করা দরকার আমাদের তো নিজেদের জানতে হবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা এই বিনোদন বলতে এখন মানে পর্নোগ্রাফি বাংলাদেশে 40% মোবাইল ফোনের 30% বোধহয় যায় পর্নোগ্রাফি সাইটসে, যেটা এখন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তো তার বলা আছে পর্নোগ্রাফি লোকে দেখে, তার মানে যে পর্নোগ্রাফি জিনিসটা ভালো তা তো না। কিন্তু আমাদের দেশে গবেষণাটা যেটা হয় না, আমাদের দেশের এই চ্যানেলগুলোই নিজেরাও গবেষণাটা করে না যে কোনটা তাদের লোকের পছন্দ হয়, কোনটা পছন্দ হয় না। বিনোদনের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন ওই ব্রেকের সময়, যে ইস্ট এন্ডার্স বা বিলেতের যে করোনেশন স্ট্রিট বা আরো যেটা খুব লো বাজেট ছবি আছে বিলেতের, বিশেষ করে সেগুলো তো প্রত্যেকটা জনপ্রিয় হয়েছিল, এবং বিলেতে যে বাফটা সহ অনেকগুলো অ্যাওয়ার্ড জিতল। অফিস তো খুবই ছোট বাজেটের, মানে রিকি জার্ভাইসের এই ধরনের জিনিসটা কিন্তু খুব আমাদের দেশে এটা জনপ্রিয় হয়নি। আমাদের দেশের কিছুটা হলো মানুষ ভেবেছে যে আচ্ছা বিদেশ থেকে নিয়ে এসে ওটাকে সিরিয়ালের মতো, আমাদের দেশে একটু এইরকম প্রবণতাটা রয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দেশে কি কোনো গবেষণাটা হচ্ছে যে আসলে কি ধরনের প্রোগ্রাম চলে। আমি যেই গবেষণাটা করি, আমি মূলত নিউজ আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে গবেষণা করি। আমি জানি এইটা হলো অন্য দেশের প্রোগ্রামের সঙ্গে এটার কোনো কম্পিটিশন নাই। কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে প্রোডাকশন ভ্যালু বলে যে কথাটা আছে, আমি যখন 21 টেলিভিশন যখন চলেছিল তখন আমি একটা গবেষণার সঙ্গে জড়িত ছিলাম, এবং ওদেরকে আমি দেখিয়েছিলাম যে তোমাদের নিউজটা কি রকম হলে তোমাদের লোকজন পছন্দ করে। বাংলাদেশের সকল প্রোগ্রামের ছিল ইত্যাদি একসময় অসম্ভব রকম জনপ্রিয় ছিল, অনেকগুলো প্রোগ্রাম জনপ্রিয় ছিল, তখনও তো লোকে এগুলো দেখেছে। তো আমার মনে হয় যারা নতুন জেনারেশন যারা আসছে, আমাদের ক্রিকেট খেলার মতো কিছুটা, তাদেরকে কিন্তু যদি সরকারি নীতি থাকে তারা এই ধরনের প্রোগ্রাম করতে পারবে। কিন্তু আমার মতে সরকারেরও কোনো নীতি নাই, এবং নীতি করার জন্য যে তথ্যটা দরকার এটাও নাই। মাহফুজুল্লাহ ভাইয়ের কাছে গবেষণা করে বা নীতিমালা করে মানুষের বিনোদন চাহিদা পূরণ করা, এটার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আপনি এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি যেটা যেই সব ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল প্রোগ্রামের, অধিকাংশ টেলিভিশন চ্যানেলে কিন্তু সেগুলো আছে। এই যে আপনি ট্যালেন্ট হান্ট বলেন, বিটিভির কি ছিল, নতুন কুড়ি ছিল, একমাত্র ব্যতিক্রম এখন সেটা হচ্ছে এই যে আপনার আমরা এখন যে কাজটা করছি। এখন আমাদের টেলিভিশন যারা চালান তারা তো ধরেই নিয়েছেন যে টক শো আসবার ফলে আগে যেটা প্রাইম টাইম ছিল, প্রাইম টাইমের হোল কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এক, দ্বিতীয় হচ্ছে বিটিভিতে অনেকগুলো নাটক দেখিয়েছে, ধরেন নাটকের জন্য ফাঁসি হবে কি হবে না, রাস্তায় মানুষ নেমেছে, আন্দোলন করেছে, ওই অবসেশন থেকে আমরা এখনো বেরোতে পারি না। কাজে আমাদের কাছে বিনোদনের ইয়েটা কিন্তু ওই জায়গায় এখন পর্যন্ত। কাজে আপনি তবে তারপরেও যেটা সেটা হচ্ছে যে একটা বোধহয় কন্টিনিউয়াস আপডেটিং দরকার আপনার নলেজের, যে আপনার দর্শক কোন ধরনের প্রোগ্রাম চায়। এখন সেটা কিভাবে করবেন, আপনি সেটা সার্ভে করে করবেন না অন্য কোনো রকমের ফিডব্যাক দিয়ে করবেন, কিভাবে এই আপডেটিংটা কিন্তু দরকার আছে। মঞ্জু ভাই, আপনি কি মনে করেন যে সরকারি নীতিমালা বা গবেষণা করে কি আমাদের আদেহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা আনা সম্ভব কিনা? সহযোগিতা করবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য যারা টেলিভিশনের কর্মাধ্যক্ষ, যারা কর্মী, তাদেরকে নির্ধারণ করতে হবে, যেটা আমরা টিআরপি বলি বা নিজস্ব এক ধরনের জরিপের মধ্য দিয়ে। আমি এক্সাম্পল হিসেবে বলি, এই যে ভারতীয় চ্যানেলগুলোর এগুলো আসার আগে অথবা সুলতান সুলেমানের আগে নাম ধরেই বলতে চাই, আমাদের এখানে এনটিভি, আরটিভি এরা কিছু সিরিয়াল নাটক করে যেগুলো একেবারে গ্রামের মানুষের সাথে, আমাদের মোস্তফা ফারিকের নাটক আপনার মনে থাকবে 69 বা কিছু একটা এরকম ছিল। তারপরে আমাদের লাবলু বলে একজন নির্মাতা, সালাউদ্দিন লাবলু, তিনি আরমান ভাই, তারপরে আপনার এখনো চলিতেছে সার্কাস, এরকম বাংলা ভিশনে চলে। এর বাইরে আমি বলতে চাই আজকে পর্যন্ত কিন্তু আপনি কদিন আগে আমাদের এই যে বেঙ্গলের যেখানটায় উচ্চাঙ্গ সঙ্গীত হয়,
এই বাঙালিরাই কিন্তু রাত জেগে দেখে, আমাদের নাগরিকরা। ঢাকার বাইরে এখনো যাত্রার মধ্যে প্রচুর ভিড় হয়। আমাদের ফোক ফেস্ট যেটা হলো, সেখানে এই মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের সকাল মানে সন্ধ্যা থেকে শুরু করে রাত জেগে কিন্তু দেখলো, তিল ধারণের জায়গা ছিল না। এখনো কিন্তু সরি ফর ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের কথা বললেন আপনি, ওইটা কি টেলিভিশন চ্যানেলে দেখলে দর্শক দেখবে? আমি সেটা না, আমি বলছি এইটাও তো আমাদের দেশের লোকেরাই দেখছে, আমরা তো ভাড়া করে দর্শক আনছি না। কিন্তু ফোক ফেস্টে তো আবার আমরা গিয়েই দেখছি। ফলে আমরা যদি বলি উচ্চবিত্ত, যেটা আমরা উনি বললেন যে আধুনিক ছেলেপেলেরা, সেখানে আপনি গিয়ে দেখেন ইয়াং জেনারেশন আধুনিক ছেলেপেলে তারা কিন্তু folk fest- না, সেটাই ওই রকম আপনি করে যে যেই মিউজিকটা ওখানে দেখে ওটা টেলিভিশনে দেখবে না কেন। এখনো আমি মনে করি যে বাংলাদেশের গান, বাংলাদেশে সেটা ফোক সঙ্গই বলেন, আধুনিক গান কিন্তু ছেলেমেয়েরা শুনে, আপনি টেলিফোনে শুনে টেলিভিশনে দেখবেন। আপনি কি মনে করেন যে আমাদের সাংঘাতিক সৃজনশীলতার অভাব রয়েছে? একটি টেলিভিশন আমরা যা করছি, অন্য 10টি টেলিভিশন আমরা আবার তাকেই ফলো করছি এবং ক্লিশে হয়ে একই এই জায়গায় যদি আমাদের প্রতিযোগিতা আমাদের সাথে হতো, তাহলে কিন্তু আমরা দিকভ্রান্ত হতাম না, আমরা কিন্তু নিজেদেরকে উন্নত করবার চেষ্টা করতাম। এখন আমরা 3টা প্রতিযোগিতা করতে হয়। একটা হলো আমাদের দেশের কন্টেন্ট, দেশের প্রতিযোগিতার সাথে, একটা হলো ভারতের মতো বলিউডের এত বড় একটা সংস্কৃতির সাথে, আরেকটা হচ্ছে একেবারে পাশ্চাত্য, সুলতান সুলেমান সহ গ্লোবাল। এই 3 জায়গায় কম্পিটিশনে আমাদের মতো অলমোস্ট যেটা বললাম রুগ্ন শিল্পের টেলিভিশন নিয়ে কম্পিট করা ভেরি ডিফিকাল্ট। আসলে এই জায়গায় কি আপনি একটু মন্তব্য করবেন যে আমাদের যে প্রতিযোগিতা করতে হচ্ছে যে আঞ্চলিক, আন্তর্জাতিক এবং একদম ধ্রুপদী জিনিসগুলির সঙ্গে, মানে এর কারণ কি বলে আপনি? না, কারণের বিষয় না, যে গবেষণার মানুষ গবেষণার পক্ষে না, গবেষণায় লোকে খরচ করতে চায় না। কিন্তু সবচেয়ে একটা বড় উদাহরণ, আমি যখন পশ্চিমে গবেষণার কাজে ছিলাম, টেলিভিশনের কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি টেলিভিশন স্টেশন, মিশুক আর আমি, আমরা দুজনে ওটাই ছিলাম। যে পরিমাণ তারা ওই ছোট্ট একটা টেলিভিশন স্টেশন খরচ করেছে জানার জন্য যে মানুষ কি জানতে চায়, কি শুনতে চায়, তার যে নিশ অডিয়েন্স ছিল, নিশ অডিয়েন্স। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি যাদের সঙ্গে প্রোগ্রামে কাজ করতাম, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ওরা গবেষণা করতো সারা বছর ধরে জানার জন্য কি ধরনের ছবি মানুষের পছন্দ করে, যদিও একটা ফিল্ম ফেস্টিভ্যাল। তাই জন্য এমনকি বিচার, যে আমি যে বিচার করব কোন ছবিটা মানুষ দেখবে কোনটা দেখবে না, সেইভাবে তাদের অভিনন্দনটা তারা পাঠাতো। অন্য যে বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক। ক্যানাডিয়ান টেলিভিশন জনপ্রিয়, কারণ ক্যানাডিয়ান টেলিভিশনটা বুঝাই নিচ্ছে যে সে আমেরিকান টিভির সঙ্গে কম্পিটিশন করতে পারবে না। তাহলে সে কোন কোন জায়গায় কম্পিটিশন করবে, সে সেই সব প্রোগ্রামগুলো বানাবে যেগুলোর সঙ্গে সম্ভব না মার্কিন কম্পিটিশন করার। এই ঠিক বাংলাদেশে যেমন টকশোর সঙ্গে সম্ভব না, কারণ রাজনীতিটা জাতীয়। মাহফুজুল্লাহ ভাই, আমাদের যখন টকশোর প্রসঙ্গে আসলো, আমাদের টকশোর মধ্যে বা যে কোনো আধের মধ্যে আমাদের সব মানে আমাদের ছোট গবেষণায় আমরা যা দেখি বা ফিডব্যাকের মধ্যে যা দেখি, সবচেয়ে প্রিয় বিষয় রাজনীতি। এর কারণটা কি? আমাদের দর্শকরা রাজনৈতিক আলোচনা শুনতে ভালোবাসে, রাজনৈতিক বিভেদ, দ্বন্দ্ব, বিতর্ক শুনতে খুব বেশি পছন্দ করে। কালচারালি ট্রেডিশনালি আমরা কিন্তু রাজনীতিটা আমাদের একটা হ্যাবিট। তো এখন সোসাইটি যেই জায়গায় আছে, সরি, একটা আরো যখন ডেভেলপমেন্ট হবে তখন কিন্তু রাজনীতিটা আস্তে 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 আপনার ব্যাকডোরে চলে যাবে। তখন অন্য ইস্যুস চলে আসবে সামনে, সোশ্যাল ইস্যুস তখন সামনে চলে আসবে ফ্রন্টলি। আর ওই যে আরেকটা যেটা ইয়ে কথা বলে সার্ভে কথা, দেখেন আমার দর্শক কিন্তু সিএনএন দেখে, আমার দর্শক বিবিসি দেখে, আমার দর্শক আল জাজিরা দেখে, আবার এগুলিও দেখে। তো আপনি এটাকে ইয়ে করবেন কোনভাবে, কম্পার্টমেন্টালাইজ বা ক্যাটাগরাইজ করবেন কিভাবে? দ্যাট ইজ অলসো এ ভেরি বিগ কোশ্চেন। রাজনীতি খুব জনপ্রিয়, সেটার সম্পর্কে যদি একটু কুইক বলেন। এর মূল কারণ হচ্ছে রাজনীতি। আমাদের এই ভূখণ্ডের মানুষ মূলত আমরা সংগ্রাম করে, যুদ্ধ করে তো স্বাধীন হয়েছি, ওইখানে রাজনীতির জড়িত আছে। আমি একটি বাক্য খালি বলবো যে আমাদের গণমাধ্যমের ছাত্র হিসেবে আপনি জানেন, আমাদের টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেন, 3টার মধ্যে আমি এন্টারটেনের সুলতান সুলেমানের সাথে কম্পিটিশন দিয়ে অন্যরা কিন্তু সিরিয়াল এনে ডাবিং করে প্রচার শুরু করেছে। আমাদের কিন্তু দায়িত্ব এডুকেট করাও, আমাদের সংস্কৃতিকে প্রচার করা, ইনফর্ম করার পাশাপাশি। ফলে এই দায়িত্ব যেন আমরা ভুলে না যাই। আসলে রাজনীতি প্রিয় বিষয় হওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে যে রাজনীতি বাইরে নেই তাই আমরা বাক্সে দেখতে রাজনীতি পছন্দ করি? না, আমাদের যেমন অন্তত টকশোর ক্ষেত্রে, আমি এটা 2006 সালেও এটা আমার ছাপা হয়েছে, আমাদের যখন গণমাধ্যমের বাইরে রাজনীতি নেই, দুই পক্ষ বসেও না। আমি বিবিসি রিপোর্টার হিসেবে প্রথম কোর্টের রিপোর্টিং দিয়ে শুরু করেছি, কারণ সংসদে যায় না। তো সেটা এইটাই তো, এটা তো হলো বিকল্প রাজনীতির জায়গা। এখানে লোকজন চিৎকার করে কিন্তু মারপিট তো করে না। অতএব এই কারণে এটার আগ্রহ। আমি একটু ডিফার করার সঙ্গে, সেটা হচ্ছে যে যখন কিন্তু রাজনীতি মাঠে ছিল তখন থেকেও কিন্তু টকশোর মানে জনপ্রিয়তা
টক শোতে যেভাবে আপনি আলোচনাটা করেন সেটা তো দুপক্ষের যে এই আদান প্রদান Interaction সেটা তো আছে। আর হ্যাঁ, সেটা ওইভাবে হয় না, সেটা সেই জন্য যে সেটা ইন্টারেস্ট আছে। জনগণ সত্যিকার অর্থে গণমাধ্যমের কাছে পৌঁছতে পারে, যেটা রাজনীতিবিদদের কাছে বাংলাদেশে পৌঁছতে পারে না। এটা আরেকটা কারণ আমার মনে হয়। ফলে তাদেরকে আমরা প্রতিনিয়ত তাদের মতামতগুলো তুলে আনি, তারা মনে করে আমাদের কথা বলছে গণমাধ্যম। জনাব মঞ্জুরুল ইসলাম, জনাব আফসান চৌধুরী, জনাব মাহফুজুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।